মুভির শুরুতেই একটি বিকট বজ্রপাতের শব্দে একটি প্লেন মারাত্মকভাবে কেঁপে ওঠে। এয়ার হোস্টেস তাড়াহুড়া করে সবাইকে সিটবেল্ট বাঁধার জন্য অনুরোধ করে। তখন এই গল্পের মূল চরিত্র লিন্ডা আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের সিটবেল্ট শক্ত করে বেঁধে নেয়। তার বস ব্রডলিও নিজের সিটবেল্ট বেঁধে নেয়, কিন্তু তার সহকর্মী মার্ফি আর বাকি কর্মীরা বিষয়টাকে একেবারেই পাত্তা দেয় না এবং কেউ সিটবেল্টও পরে না। এর পরের কয়েক সেকেন্ডের মধ্যেই বজ্রপাতের আঘাতে প্লেনে ধাউ ধাউ করে আগুন লেগে যায় এবং সেটি তীব্র গতিতে নিচের দিকে অর্থাৎ সমুদ্রের দিকে পড়তে শুরু করে। প্রচণ্ড বাতাসের কারণে হঠাৎ করে প্লেনটি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মার্ফি সিটবেল্ট না পরার কারণে ছিটকে যাচ্ছিল। সে বাঁচার জন্য লিন্ডার পা আঁকড়ে ধরে এবং চিৎকার করে লিন্ডাকে তার সিটটি ছেড়ে দিতে বলে, কিন্তু এই মরণবাচন খেলায় মার্ফিকে বাঁচাতে গেলে লিন্ডার নিজের জীবনের ঝুঁকিতে পড়ে যেত। সে নিজেই প্লেন থেকে ছিটকে সমুদ্রে পড়ে যেত। তাই নিজের জীবন বাঁচাতে লিন্ডা মার্ফিকে আর কোনো সাহায্য করে না এবং নিজের সিটবেল্ট শক্ত করে ধরে রাখে। তখন মার্ফি বাঁচার জন্য লিন্ডার গলা চেপে ধরে তাকে সিটবেল্ট থেকে সরিয়ে দিতে চায়, যাতে সে নিজে ওই সেফ সিটটি দখল করে নিতে পারে। মার্ফি গলা টিপে ধরার কারণে লিন্ডার দম আটকে আসছিল। ঠিক সেই মুহূর্তে প্লেন কাঁপতে থাকায় কিছু চামচ গড়িয়ে লিন্ডার হাতে চলে আসে, যার মধ্যে একটি ধারালো কাঁটা চামচও ছিল। লিন্ডা আর এক সেকেন্ডও দেরি না করে কোনোমতে সেই কাঁটা চামচটি মার্ফির হাতের উপরে সজোরে গেঁথে দেয়। চামচের কারণে ব্যথায় মার্ফির হাত সঙ্গে সঙ্গে ঢিলে হয়ে যায় আর পর মুহূর্তে সে প্লেন থেকে ছিটকে বাইরে মহাশূন্যে পড়ে যায়। কিন্তু যাওয়ার সময় মার্ফির গলার টাইটা প্লেনের ভাঙা কোনো অংশে আটকে যাওয়ার কারণে তার গলায় ফাঁসের মতো লেগে যায় আর বাতাসের তীব্র বেগে বারবার প্লেনের বডির সঙ্গে আঘাত খেতে খেতে মার্ফি সেখানেই মারা যায়। অবশেষে জ্বলন্ত প্লেনটি ধপাস করে সমুদ্রে আশ্রয় পড়ে এবং ডুবে যায়। লিন্ডা অনেক কষ্টে নিজের সিটবেল্ট খুলে পানির উপরে ভেসে উঠতে সক্ষম হয়, তবে উত্তর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা অজানা নির্জন দ্বীপে আবিষ্কার করে। সমুদ্রের ঢেউই তাকে ভাসিয়ে তীরে এনে ফেলেছে। পরিশ্রান্ত ও দুর্বল লিন্ডা কোনোমতে উঠে সমুদ্রের তীরে হাঁটতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর সে দেখতে পায় তার অফিসের অহংকারী বস ব্রডলি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ব্রডলির মাথায় বেশ বড় চোট লেগেছে আর তার পায়ের কিছু অংশ আঘাতের কারণে থেতলে গেছে, তবে অলৌকিকভাবে সে এখনও বেঁচে আছে। আর এখান থেকে শুরু হয় লিন্ডা ও ব্রডলির এই নির্জন দ্বীপে টিকে থাকা লড়াই। যাই হোক, ব্রডলির জ্ঞান ফিরতে দেরি হচ্ছিল, তাই লিন্ডা সময় নষ্ট না করে প্রথমেই মনোযোগ দেয় যে এই দ্বীপে কিভাবে টিকে থাকা যায়। আকাশের মেঘ আর চারপাশের অবস্থা দেখে সে বুঝতে পারে যে খুব শীঘ্রই এখানে ধুমধাম বৃষ্টি নামবে। তাই সে একটা ধারালো পাথর ভেঙে তীক্ষ্ণ বা ছুরির মতো বানিয়ে নেয়। সেটা দিয়ে সে কিছু কলাপাতা কেটে আনে। এরপর শুকনো নারিকেল পাতা আর কলাপাতা জোড়াতালি দিয়ে কোনোমতে মাথার উপরে একটা ছোট অস্থায়ী ছাউনি বা কুড়েঘর তৈরি করে। তারপর সেই ছাউনির নিচে অজ্ঞান ব্রডলিকেও টেনে নিয়ে আসে। বৃষ্টির মিষ্টি পানি ধরে রাখার জন্য সে বালির মধ্যে গর্ত করে সেখানে শুকনো নারকেলের খোলস সাজিয়ে রেখে দেয়। এভাবে ঝড়ো হাওয়ার মধ্যে তাদের প্রথম রাতটা কেটে যায় এবং পরদিন সকাল হয়। দুর্ঘটনার প্রায় একদিন পর ব্রডলির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর লিন্ডা তাকে নারকেলের খোলসে জমানো পানি খেতে দেয়। এরপর সে সমুদ্র থেকে কিছু মাছ ধরে আনে। লিন্ডা যেহেতু আগে থেকেই সার্ভাইভার শো দেখত, তাই সে আগুন জ্বালানোর বিভিন্ন কৌশল খুব ভালো করে জানত। সে দুটি পাথর আর কাঠ ঘষে ঘষে স্ফুলিঙ্গ তৈরি করে আগুন জ্বালিয়ে ফেলে এবং মাছগুলো সুন্দর করে পুড়িয়ে নেয়। প্রথমে ব্রডলি তার বসগিরি স্বভাবের কারণে এই পোড়া মাছ মুখে তুলতেই চাচ্ছিল না, কিন্তু পেটে খিদের জ্বালা আর বেঁচে থাকার অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত তাকে এটাই খেতে হয়। পায়ে মারাত্মক চোট থাকায় ব্রডলি সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতেও পারছিল না, ফলে সে পুরোপুরি লিন্ডার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে লিন্ডা যেহেতু আগে থেকেই এসব সার্ভাইভাল বিষয়গুলো বেশ আগ্রহী ছিল, তাই দু একদিনের মধ্যেই সে এই বুনো পরিস্থিতিকে বেশ উপভোগ করতে শুরু করে। একদিন দুজনের মধ্যে কথা বলার সময় ব্রডলি এবার লিন্ডার সঙ্গে খুব খারাপ আচরণ শুরু করে। এমনকি এই অসহায় অবস্থাতেও সে নিজের বৎসুলভ ভাব দেখাতে ছাড়েনি। যেখানে সে নিজে লিন্ডার দয়ে বেঁচে আছে, সে লিন্ডাকে ধমক সুরে প্রশ্ন করে, তুমি কেন সমুদ্রের তীরে বড় করে হেল্প লিখে রাখোনি? লিন্ডা শান্তভাবে জানায়, জঙ্গল থেকে কাঠ জোগাড় করা, খাবার খোঁজা আর নিজেদের বাঁচিয়ে রাখতেই সে সবসময় ব্যস্ত ছিল, তাই এসব চিন্তা করার সময় বা সুযোগই পায়নি। কিন্তু ব্রডলিও তার প্রতি অপমানজনক কথাই বলতে থাকে। আগে থেকেই ব্রডলির উপর ক্ষুব্ধ থাকা লিন্ডা এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চরম রেগে যায়। এই দ্বীপে এসেও বসের এমন অহংকারী ব্যবহার সহ্য করতে না পেরে লিন্ডা নিজের জামাকাপড় ও জুতা নিয়ে ব্রডলিকে ওই ভাঙা ছাউনিতে একা ফেলে বনের ভেতরে চলে যায়। অহংকারী ব্রডলি তাকে থামানোর চেষ্টাটুকু পর্যন্ত করে না। তার ধারণা ছিল লিন্ডাকে ছাড়াই সে একা একা এই রাজ্যতে টিকে থাকতে পারবে। তাকে নিতে হয়তো খুব শীঘ্রই উদ্ধারকারী দল চলে আসবে। কিন্তু দেখতে দেখতে দিন গড়িয়ে যায়, কোনো উদ্ধারকারী দলও আসে না। এদিকে ক্ষুধা, তৃষ্ণা আর পায়ের ব্যথায় কাতর হয়ে ব্রডলির অবস্থা প্রায় মৃত অবস্থায়।
সমুদ্রের তীরে নোনা বাতাস আর তীব্র রোদের তাপে সে যখন একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো চলে যায়, ঠিক তখনই লিন্ডার মনে দয়া জাগে এবং সে ফিরে আসে। লিন্ডার যত্নে আর সহায়তায় সে আবারও নতুন করে প্রাণ ফিরে পায়। এখন লিন্ডাই বনের কাঠ কুড়িয়ে আনে, বুনো ফলমূল সংগ্রহ করে, সমুদ্র থেকে মাছ ধরে, এক কথায় সবকিছু সে একাই সামলায়। অন্যদিকে ব্রোডলি শুধু এক জায়গায় শুয়ে শুয়ে লিন্ডার মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করতে পারছিল না। এমনকি একদিন বনের ভেতরে গভীর পর্যন্ত ঘুরে এসে লিন্ডা ব্রোডলিকে জানায় সে জঙ্গলে একটা বিশাল বুনো শুয়ার দেখেছে। যদিও পশুটি বেশ হিংস্র, তবুও লিন্ডা সিদ্ধান্ত নেয় সেটিকে শিকার করবেই, কারণ এই বড় শুয়োরটি শিকার করতে পারলে বেশ কিছুদিনের জন্য তাদের মাংসের বা আমিষের অভাব মিটে যাবে। লিন্ডার এই ভয়াবহ রূপ দেখে ব্রোডলি তো মনে মনে আকাশ থেকে পড়ে। যে অগোছালো সাধারণ অফিসকর্মী মেয়েটিকে যে কয়দিন আগে অপদার্থ ভেবেছিল, সে এখন বুনো শুয়োর শিকার করতে যাচ্ছে। শেষ পর্যন্ত অনেক বুদ্ধি আর চেষ্টা করে লিন্ডা সেই শুয়োরটিকে ফাঁদে ফেলে হত্যা করতে সক্ষম হয়। সেদিন তারা দুইজনে মিলে ওই শুয়োরের মাংস পুড়িয়ে তৃপ্তি করে খায়। দীর্ঘদিন পর তারা যেন আসল খাবারের স্বাদ ফিরে পায়। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। লিন্ডার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের জীবন কাটাচ্ছে, কারণ শহরের কর্পোরেট জীবনে সে সবসময় একা ও অবহেলিত ছিল। সবাই তাকে নিয়ে উপহাস করত, কিন্তু এই দ্বীপে সে সম্পূর্ণ এক ভিন্ন জগতের রানী, যেখানে সবকিছুর নিয়ন্ত্রক সে নিজেই। সে এখন আর কারোর অধীনে কাজ করে না, কোনো নিয়মের বেড়াজাল নেই। বরং যে মানুষটা একসময় তার অফিসের বস ছিল, অহংকার করত, সে আজ নিজেই বেঁচে থাকার জন্য লিন্ডার হাতের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্জন দ্বীপ ছেড়ে চট করে শহরে ফিরে যাওয়ার কোনো আগ্রহই তার মধ্যে ছিল না। কিন্তু ব্রোডলি ভেতরে ভেতরে একদমই ভেঙে পড়ছিল। সে এমন একজনের হাতের পুতুল হয়ে বেঁচে আছে যাকে সে অফিসের পিয়নের যোগ্য মনে করত না। তার উপরে এই বনের মশামাছি আর গরম তার কাছে অসহ্য লাগছিল। একদিন দ্বীপে খাবার খুঁজতে খুঁজতে লিন্ডা বনের ভেতরে দ্বীপের ঠিক অপর প্রান্তে একটা চমৎকার মিঠা পানির ঝর্ণা খুঁজে পায়। এই ঝর্ণাটি তাদের জন্য এক প্রকার জীবনদাতা হয়ে ওঠে, কারণ এতদিন তাদের শুধু বৃষ্টির পানির দিকে তাকিয়ে থাকতে হতো। এখন আর তার সেই চিন্তাটা নেই। ঝর্ণাটি দেখে লিন্ডা আনন্দে আত্মহারা হয়ে যায়। পানির টলটলে প্রতিচ্ছবিতে নিজের মুখ দেখে সে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর সেখানে মনের সুখে ধীরে সুস্থে গোসল করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করেই একটা ইঞ্জিনের শব্দ শুনে সে বনের আড়াল থেকে উকি দেয়। সে দেখতে পায় দ্বীপের একেবারে পাশ ঘেঁষে সমুদ্র দিয়ে একটা স্পিডবোট চলে যাচ্ছে। লিন্ডা চাইলে চিৎকার করে হাত নেড়ে সেটাকে ডাকতে পারত, কিন্তু সে ইচ্ছা করে কোনো শব্দ করে না এবং কাউকে ডাকেও না, কারণ এই স্বাধীন বুনো জীবন তার খুব ভালো লেগেছিল। এত তাড়াতাড়ি সে আগের সেই একঘেয়ে অবহেলিত আর অপমানের জীবনে ফিরে যেতে চাইছিল না। দেখতে দেখতে স্পিডবোটটি তাদের চোখের আড়ালে চলে যায়। লিন্ডা আবারও ব্রোডলির কাছে ফিরে আসে। এই কদিনে সে নারকেলের পাতা আর বাঁশ দিয়ে সুন্দর থাকার মতো একটা ঘর বানিয়ে ফেলেছে এবং বাঁশের চোঙা দিয়ে পানি খাওয়ার মতো দারুণ সুব্যবস্থাও করে ফেলেছে। ফিরে এসে ব্রোডলিকেও সেই ঝর্ণাটার কথা জানায়। এদিকে ব্রোডলি লিন্ডার উপরে এভাবে 24 ঘন্টা নির্ভরশীল থাকতে দেখে মনে মনে বড্ড বিরক্ত আর লজ্জিত হয়ে উঠছিল। একজন সাধারণ সামান্য নারী কর্মীর দয়া তাকে বেঁচে থাকতে হচ্ছে, এই চরম সত্যটা মেনে নেওয়া তার মতো অহংকারী বসের পক্ষে দিন দিন কঠিন হয়ে উঠছিল। তার উপরে ব্রোডলি দ্বীপে বেঁচে থাকার জন্য যেসব পরিকল্পনা করত, লিন্ডা নিজের অভিজ্ঞতার কারণে সেগুলো প্রায় বাতিল করে দিত। লিন্ডার এই খবরদারি মনোভাব ব্রোডলির কাছে দিন দিন অসহ্যই উঠছিল। সে একদিন লিন্ডাকে সরাসরি জানিয়ে দেয় যে সে এখন অনেক কিছু শিখে গেছে এবং লাঠিতে ভর দিয়ে কিছুটা হাঁটতেও পারছে। তাই সে এখন লিন্ডার সঙ্গে থাকবে না, আলাদা থাকবে এবং নিজের মতো করে সবকিছু করবে। অহংকার দেখে ব্রোডলি কিছুটা দূরে গিয়ে নিজেই খেজুর পাতা দিয়ে একটা ছাউনি বা ঘর বানানোর চেষ্টা করে, কিন্তু তাতেও সে সফল হয় না। সে সমুদ্রের তীরে কাঠ আর লতাপাতা দিয়ে বড় বড় অক্ষরে হেল্প লিখে রাখে, যাতে কোনো জাহাজ বা প্লেন দেখলে উদ্ধার করতে পারে। কিন্তু দিন কেটে গেলেও কেউ আসে না। অন্যদিকে লিন্ডা এই দ্বীপে দিব্যি নিজের মনের মতো করে সময় কাটায়। সে বনের নারকেল পাতা দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি ও টুপি ব্যাগ বানায়, এমনকি বাঁশ কেটে কেটে পানি খাওয়ার মতো মগ তৈরি করে। ব্রোডলি প্রথমে ভেবেছিল এই নির্জন দ্বীপে লিন্ডাকে ছাড়া সে একা কোনো মতে টিকতে পারবে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে বাস্তব দুনিয়াটা সম্পূর্ণ ভিন্ন আর কঠিন। সে ঠিকমতো খাবার পানিও জোগাড় করতে পারছিল না। না খেয়ে আর বৃষ্টির পানিতে ভিজে তার শরীরের অবস্থা একেবারে 12টা বেজে যায়। খিদের জ্বালা সে এক পর্যায়ে একটা বুনো পোকা ধরে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটার বিশ্রী আর অস্বস্তিকর স্বাদের কারণে সেটা মুখে দিতে পারে না। শেষ পর্যন্ত তীব্র ক্ষুধা আর চরম অসহায়তার কাছে ব্রোডির সব অহংকার মট করে ভেঙে যায়। সে নিরুপায় হয়ে আবারও লিন্ডার কাছে ফিরে আসে এবং সম্পর্ক ঠিক করার জন্য চেষ্টা করে। সে নিজের সব আগের খারাপ ব্যবহারের জন্য লিন্ডার কাছে হাত জোর করে ক্ষমা চায়। তখন লিন্ডা বন থেকে পিরানা মিষ্টি ফল আর পোড়া মাছ দিয়ে আরাম করে দুপুরের খাবার খাচ্ছিল। ব্রোডলিকে এভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে দেখে লিন্ডার মনটা কিছুটা নরম হয়ে যায় এবং তাকেও নিজের খাবারে ভাগ দেয়। খাওয়ার সময় ব্রোডলি হঠাৎ করেই খেয়াল করে যে লিন্ডার কাছে একটা ধারালো ছুরি রয়েছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলে লিন্ডা জানায় এই ছুরিটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে তীরে এসেছিল।
এই দ্বীপে মাঝে মাঝেই এমন দরকারি জিনিস সমুদ্রের জোয়ারে ভেসে আসে। তবে এই ছুরি সে কোথায় পেল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এই ছুরি নিয়ে বেশ কিছু কাহিনীও ঘটে যাবে, তাই মনোযোগ দিয়ে পুরোটা দেখতে থাকুন। পরদিন লিন্ডা ব্রোডলিকে পুরো দ্বীপটা ঘুরে দেখানোর প্রস্তাব দেয় এবং ব্রোডলিও সানন্দে রাজি হয়ে যায়। লাঠিতে ভর দিয়ে সে এখন আগের চেয়ে অনেকটাই ভালোভাবে হাঁটতে পারছিল। লিন্ডা তাকে নিয়ে দ্বীপের উঁচু পাহাড়ে ওঠে। সমুদ্রের ধার ঘেঁষে পাহাড়ের পাশ দিয়ে একটা সরু ও বিপজ্জনক পথ ধরে তারা দ্বীপের অন্যপ্রান্তে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ব্রোডলির চারদিকে তাকিয়ে দেখে। চোখ যতদূর যায় শুধু অথই নীল সমুদ্র। লিন্ডা তাকে দ্বীপের একটা বিশেষ অংশ দেখে সাবধান করে বলে, ওই দিকের বনে অনেক বিষাক্ত গাছপালা রয়েছে। এমন কিছু গাছ আছে যেগুলো ভুল করে ছুঁয়ে ফেলে সারা শরীরে কয়েকদিনের মধ্যেই মারাত্মক চুলকানি শুরু হয়ে যায়। তাই সে যেন ভুলেও ওই দিকে না যায়। এছাড়া বনের কোন ফলটা খাওয়ার জন্য উপযোগী আর কোনটা বিষাক্ত তা চেনার কিছু কৌশল লিন্ডা তাকে শিখিয়ে দেয়। পাহাড় থেকে ফিরে আসার সময় সেই সরু পথের মাটি হঠাৎ করেই ভেঙে গিয়ে লিন্ডা প্রায় নিচের খাদেই পড়ে যাচ্ছিল। কিন্তু ব্রোডলি এক মুহূর্ত দেরি না করে শক্ত করে লিন্ডার হাত টেনে ধরে তাকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর দুজনের মধ্যে দূরত্ব আরও অনেক কমে যায়। সে বনের ফল পচিয়ে এক প্রকার মদ তৈরি করেছে। সেদিন রাতে তারা দুইজনে সেই মদ খেয়ে বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং আগুনের পাশে বসে একে অপরের সঙ্গে নিজেদের জীবনের গল্প শেয়ার করতে শুরু করে। ব্রোডলি জানায় তার বাবা মায়ের পারিবারিক সম্পর্ক একদমই ভালো ছিল না। সে মূলত তার মায়ের কাছে বড় হয়েছে, কিন্তু তার মা ছিল অত্যন্ত কঠোর আর নিষ্ঠুর প্রকৃতির। মায়ের কাছ থেকে সে কখনো একটু ভালোবাসা, আদর বা স্নেহ পায়নি। লিন্ডা এতদিনে বুঝতে পারে যে ব্রোডলির এমন রুক্ষ ও অহংকারী স্বভাবের পেছনে আসলে তার এই দুঃখের পারিবারিক প্রভাবই কাজ করেছে। এরপর লিন্ডাও নিজের জীবনের এক করুণ গল্প বলতে শুরু করে। সে জানায় সে প্রায় 10 বছর বিবাহিত জীবনে ছিল। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে তার স্বামীর আসল রূপ সবার সামনে বেরিয়ে আসে এবং তার আচরণ বদলে যায়। কথায় কথায় লিন্ডাকে অপমান এবং শারীরিক নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না। বহুবার এই বিষাক্ত সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেও একা হয়ে যাওয়ার ভয় লিন্ডা কখনোই সাহস পায়নি। সে শুধু এই আশায় দিন পার করছিল যে একদিন হয়তো তার স্বামী ভালো হয়ে যাবে এবং সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তার স্বামী মদ খেয়ে মাতাল অবস্থায় প্রায় সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। তাই লিন্ডা সবসময় সাবধানে তার গাড়ির চাবি লুকিয়ে রাখত, যাতে সে মাতাল হয়ে গাড়ি চালাতে না পারে। কিন্তু একদিন এক ভয়াবহ ঝগড়ার সময় রাগের মাথায় লিন্ডা নিজেই চাবিটা তার স্বামীর দিকে ছুড়ে দেয়। আর সেই রাতেই মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। এভাবেই তারা দুজনে মনের সব জমানো কষ্ট একে অপরের সঙ্গে বলতে শুরু করে। পরদিন সকালে লিন্ডার ঘুম ভাঙতে কিছুটা দেরি হয়ে যায়। চোখ মেলে সে দেখতে পায় সে বালির উপরে শুয়ে আছে। সে সোজা হয়ে উঠে সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পায় ব্রোডলি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সমুদ্রে গোসল করছে। লিন্ডা লজ্জায় চট করে নিজের চোখ ফিরিয়ে নেয়। সেই দিন দুপুরে হুট করে সমুদ্রে এক ভয়াবহ ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তীব্র বাতাসে তাদের সে পাতলা কুঁড়েঘর সেটা টিকতে পারে না। লিন্ডা এই বিপদের মুখে পথ দেখে ব্রোডলিকে বনের ভেতরে একটা পাথরের গুহার মধ্যে নিয়ে যায়। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে এবং ঠান্ডায় থরথর করে কাঁপছিল। তখন গুহার ভেতর তীব্র ঠান্ডা থেকে বাঁচতে ব্রোডলি লিন্ডাকে নিজের কাছে আসতে বলে, যাতে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের শরীরের উষ্ণতা বজায় রাখতে পারে। পরদিন সকালে গুহার ভেতরে যখন লিন্ডার ঘুম ভেঙে যায়, সে দেখতে পায় ব্রোডলি তার পাশে নেই। সে চিন্তিত হয়ে গুহার বাইরে বেরিয়ে চারদিকে খুঁজতে শুরু করে এবং দেখতে পায় সে বাইরে এসে কিছু কাজকর্ম করছে। এই ঝড়ের পর থেকে তাদের দুজনের মধ্যে এক বোঝাপড়া তৈরি হয়ে যায়। লিন্ডা তখন ব্রোডলিকে দ্বীপে একা টিকে থাকার জন্য আরও নতুন নতুন কৌশল শেখাতে শুরু করে। এভাবেই বেশ শান্তিতে কেটে যায় তাদের আরও কিছুদিন। যাই হোক, একদিন ব্রোডলি লিন্ডাকে একটা সারপ্রাইজ প্রস্তাব দিয়ে বলে, কালকে বনের খাবার খোঁজা আর রান্নাবান্নার কাজটা আমি একাই করব। তুমি কাল সারাদিন শুধু রেস্ট করবে। বসের মুখে এমন কথা শুনে লিন্ডা খুশি খুশি মনে রাজি হয়ে যায়। পরদিন বেশ উত্তেজনা আর আনন্দ নিয়ে সে ব্রোডলির তৈরি করা খাবার খেতে শুরু করে। সে দেখে ব্রোডলি কলাপাতা দিয়ে খাবারটা সুন্দর করে পরিবেশনও করেছে। লিন্ডা খুশি হয়ে খাবারের কয়েকটা লোকমা মুখে দেয়, কিন্তু খাওয়ার ঠিক কিছুক্ষণ পরে লিন্ডার মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করে এবং তার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসে। ঠিক তখনই লিন্ডা চরম ধাক্কাটা খায় এবং বুঝতে পারে যে ব্রোডলি আসলে ভালো হয়নি। সে লিন্ডাকে মেরে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে খাবারের সাথে বনে সেই বিষাক্ত ফল মিশিয়ে খাইয়ে দিয়েছে। লিন্ডা মনে মনে ভীষণ কষ্ট পায় যে মানুষটার জীবন সে বাঁচালো, যাকে সে নিজের বন্ধু ভাবল, সেই তাকে এভাবে পেছন থেকে ছুরি মারল। লিন্ডা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই ব্রোডলি তার আসল রূপে ফিরে আসে। সে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা নিজের বানানো একটা কাঠের ভেলা টেনে বের করে। সেখানে সে অনেকদিন ধরে কিছু বুনো খাবারও আগে থেকে জমিয়ে রেখেছিল, যাতে সমুদ্রে ভাসার সময় কাজে লাগে। লিন্ডাকে মরার জন্য ফেলে রেখে ব্রোডলি সেই ভেলা নিয়ে সমুদ্রের পানিতে ভেসে পড়ে। কিন্তু প্রকৃতির বিচার অন্যরকমের ছিল। সে সমুদ্রের মাঝপথে বেশি দূর যেতেই পারল না। কিছুটা এগোতেই সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কারণে তার নড়বড়ে ভেলাটি ভেঙে চুরমার হয়ে যায়। ব্রোডলি সাঁতার জানত না, তাই সে বাঁচার জন্য হাবুডুবু খেতে খেতে প্রায় ডুবেই যাচ্ছিল।
এদিকে লিন্ডা বেশি অচেতন থাকলেও তার বেঁচে থাকার ইচ্ছা ছিল প্রবল, যে কারণে সামহাও তার জ্ঞান ফিরে আসে। সে তাকে সমুদ্রের মাঝখানে ডুবে যেতে দেখে নিজের সব কষ্ট ভুলে পানিতে ঝাঁপ দেয় এবং আবারও তাকে টেনে হিঁচড়ে পানি থেকে তীরে তুলে আনে। তীরে এসে রাগে ক্ষোভে আর বুক ভরা অভিমান নিয়ে লিন্ডা নিজের পেটে চলে যাওয়া বিষাক্ত খাবারগুলো বের করার জন্য ব্রুলির সামনে বমি করতে শুরু করে। পরদিন লিন্ডা নিজের চিকিৎসার কারণে মোটামুটি সুস্থ হয়ে যায়। সমুদ্রের লোনা পানি পেটে ঢোকার কারণে ব্রুলির অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। সে আর উঠে দাঁড়াতে পারছিল না। লিন্ডা এত বড় ধোঁকা খাওয়ার পরেও দয়া করে ব্রুলিকে জঙ্গল থেকে মাছ ধরে এনে পুড়িয়ে খেতে দেয়। ব্রুডলি তখন নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ অনুতপ্ত ও লজ্জিত হয়। সে লিন্ডার পায়ের কাছে পড়ে বারবার কাঁদতে থাকে এবং নিজের এই জঘন্য অপরাধের জন্য ক্ষমা চাইতে শুরু করে। যে লিন্ডাকে সে মেরে ফেলে একা পালাতে চেয়েছিল, সেই লিন্ডাই আবারও তার জীবন বাঁচালো। এটা ভেবে সে নিজের ভেতরে ভীষণ লজ্জা পায়। কিন্তু কিছুক্ষণ পর ব্রুডলি হঠাৎ করেই খেয়াল করে তার শরীরে কোনো অংশ নড়াচড়া করতে পারছে না, এমনকি মুখ ফুটে কথা বলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন লিন্ডা তার সামনে এসে ঠান্ডা গলায় আসল রহস্যটা ফাঁস করে। লিন্ডা জানায় সে ব্রুডলিকে এমন একটা অদ্ভুত বুনো মাছ পুড়িয়ে খাইয়েছে যা খেলে মানুষের নার্ভ সিস্টেম কিছুটা বন্ধ হয়ে যায়। এই বিষাক্ত মাছটি লিন্ডা প্রায় 1 সপ্তাহ আগে সমুদ্র থেকে ধরেছিল এবং কোনো বিপদে কাজে লাগতে পারে ভেবে লুকিয়ে রেখেছিল। লিন্ডা আরও বলে সে আগে থেকেই জানতো ব্রুডলি তাকে ধোঁকা দিয়ে কিছু একটা করার চেষ্টা করবে, আর ঠিক এই কারণে সে ইচ্ছা করে ব্রুডলিকে বেলা বানানোর জন্য সঠিক পদ্ধতি শেখায়নি, যাতে সে পালাতে না পারে। লিন্ডা বলে এখন তোমার পাপের শাস্তি পাওয়ার সময় এসেছে। এই বলে সে ব্রুডলিকে ভয় দেখানোর জন্য সেই ধারালো ছুরিটা বের করে। সে ব্রুডলির সামনে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে যাতে সে চরম আতঙ্কে বুঝতে পারে যে তার জীবনটা এখন পুরোপুরি লিন্ডার হাতে। আসলে লিন্ডা তার কোনো বড় স্থায়ী কোনো ক্ষতি চায়নি। সে শুধু ইচ্ছাকৃতভাবে তাকে চরম একটা ভয় পাইয়ে দিতে চেয়েছিল, যাতে ব্রুডলির জীবনে আর কখনো তাকে ধোঁকা দেওয়ার সাহস পায় না। এরপর লিন্ডা তাকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলে, পরের বার যদি আবারও এমন কিছু করার চেষ্টা করো তবে আমি সত্যি তোমাকে জ্যান্ত ছাড়ব না। ধীরে ধীরে বিষের অ্যাকশন কমে আসে এবং তার শরীর আবারও স্বাভাবিক হতে শুরু করে। এরপর তারা দুজন আবারও আগের মতোই একসঙ্গে দ্বীপে থাকতে শুরু করে। তবে তাদের মধ্যকার সম্পর্ক আর আগের মতো সহজ ছিল না। লিন্ডা এখন তার সঙ্গে কথা অনেকটা কমিয়ে দেয়, আর ব্রুডলিও নিজের করা পাপের কারণে ভেতরে ভেতরে সারাক্ষণ অনুতপ্ত হতে থাকে। একদিন লিন্ডা কথার ছলে বলে, উদ্ধারকারীরা তো আমাদের খোঁজাই বন্ধ করে দিয়েছে, তা এভাবে যদি আমরা দুজনে সারা জীবনে এই দ্বীপে থেকে যাই তাতে কি মন্দ হয়? ব্রুডলি তখন লিন্ডাকে মনে মনে বেশ ভয় পেতে শুরু করেছে, কারণ লিন্ডার কোমরে সবসময় ছুরি গোজা থাকতো এবং ব্রুডলি ভালো করে জানতো যে লিন্ডা এখন আগের মতো সেই অবহেলিত সরল মেয়েটি নেই। সে এখন অনেক বদলে গেছে। একদিন লিন্ডা যখন বনের ভেতরে ফলমূল সংগ্রহ করতে বের হয়, তখন হঠাৎ করে সমুদ্রে তাকিয়ে চমকে যায়। সে দেখতে পায় একটা ইঞ্জিন চালিত নৌকা সরাসরি তাদের দ্বীপের দিকে এগিয়ে আসছে, আর সেই নৌকায় বসে আছে ব্রুডির ধনী বাগদত্তা জুরি। তার সাথে ছিল শুধু একজন বোট চালক। তীরে এসে নৌকা থামালে জুরি নেমে লিন্ডার দিকে এগিয়ে আসে। জুরি জানায় সরকারি উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম অনেক আগেই তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে, কিন্তু জুরি নিজে কখনো হাল ছাড়েনি। সে নিজের টাকায় বোট ভাড়া করে সব জায়গায় খুঁজে বেরিয়েছে। এরপর সে ওদের আগ্রহে জানতে চায় ব্রুডলি কোথায়। লিন্ডা কিছুটা বানিয়ে বলে যে ব্রুডলি দ্বীপের একদম অন্য পাশে আছে। তবে জুরিকে উদ্ধার করতে আসতে দেখে লিন্ডা মনে মনে মোটেও খুশি হতে পারছিল না, কারণ এই দ্বীপে সে নিজের মতো করে রাজত্ব করছিল, বসের উপরে নিজের নিয়ন্ত্রণ চালাচ্ছিল, আর তাকে আবার আগের মতোই অপমান এবং অবহেলিত জীবনযাপন করতে হবে। এই ভেবে লিন্ডার মাথা গরম হয়ে যায়। তখন লিন্ডা এক ভয়ঙ্কর চাল চালায়। সে ইচ্ছাকৃতভাবে জুরি আর বোট চালককে বনের ভেতরে সেই পাহাড়ের সরু ও বিপজ্জনক পথটার দিকে নিয়ে যেতে শুরু করে, যেখানকার মাটি আলগা ছিল এবং যেখানে কিছুদিন আগে লিন্ডা নিজেই প্রায় পড়ে যাচ্ছিল। সেই বিপজ্জনক জায়গাটা এসে লিন্ডা হঠাৎ করে থমকে দাঁড়ায় এবং জুতার ফিতা বাঁধার অজুহাতে জুরিকে একটু সামনে এগোতে বলে। সরল বিশ্বাসে জুরি যখনই সামনে পা বাড়ায় অমনি পায়ের মাটি ধসে নিচে পড়ে যেতে শুরু করে। বোট চালক জুরিকে বাঁচাতে দৌড়ে গিয়ে তার হাতটা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু ওজনের টানে সেও খাদের কিনারায় ঝুলে পড়ে যায়। এই মরণ মুহূর্তে তারা দুজনে লিন্ডার দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে সাহায্য চায়, কিন্তু লিন্ডা তাদের বাঁচাতে এগিয়ে তো আসেই না, উল্টো পাশ থেকে একটা বড় পাথর তুলে নিয়ে সজোরে তাদের উপরে ছুঁড়ে মারে। পাথরের আঘাতে হাত ফসকে দুজনেই গভীর খাদের নিচে উপর থেকে পড়ে যায়। এরপর লিন্ডা খুব স্বাভাবিকভাবেই আবারও নিজের ছাউনিতে ফিরে আসে। শুধু এই নির্জন দ্বীপে ব্রুডের উপরে নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য লিন্ডা পরোক্ষভাবে দুজন জ্যান্ত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। যাই হোক, এই ভয়ঙ্কর ঘটনার পর লিন্ডা কিছুতেই মনে শান্তি পাচ্ছিল না। তার ভেতরের বিবেক তাকে দংশন করতে শুরু করে এবং সে ভেতরে ভেতরে একদমই ভেঙে পড়ছিল। সে সারাক্ষণ অন্যমনস্ক হয়ে একা একাই চুপচাপ শুয়ে থাকতে শুরু করে। ব্রুডলি তাকে ডাকলেও সে কোনো রকমের সাড়া দিত না, শুধু বলতো তার শরীরটা ভালো লাগছে না।
আসলে দুজন মানুষকে নিজের হাতে খুন করার কারণে মানসিকভাবে সে মারাত্মক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। লিন্ডা অসুস্থ হয়ে পড়ায় ব্রোলি এখন একাই কষ্ট করে বনের সব কাজ আর খাবার জোগাড় করার দায়িত্ব সামলাতে শুরু করে। রাতের বেলা লিন্ডার চোখের ঘুম উড়ে যায়। সে প্রায়শই চোখের সামনে মৃত জুরির ভূত বা কল্পনা দেখতে পায়। তার মনে হয় জুরি যেন তাকে ডাকছে আর জিজ্ঞাসা করছে, কেন তুমি আমার সঙ্গে এমনটা করলে? ধীরে ধীরে লিন্ডা মানসিকভাবে পুরোপুরি পাগল হওয়ার অবস্থায় চলে যায়। অন্যদিকে ব্রোলি নিজের পুরনো ভুলগুলো বুঝতে শুরু করে। এখন আর সে লিন্ডার কোনো ক্ষতি করতে চায় না এবং লিন্ডাকে সুস্থ করার জন্য মন থেকে সাহায্য করতে চায়। একদিন দ্বীপে খাবারের তীব্র অভাব দেখা দেয়। তখন ব্রোলি একাই বনের ধারে খাবার খোঁজার জন্য বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সমুদ্রের বালির উপরে তার চোখ পড়ে যায়। সে দেখতে পায় বালির নিচ থেকে একটা মানুষের হাত বেরিয়ে আসছে। ব্রোলি কৌতূহল নিয়ে কাছে গিয়ে হাতটা দেখে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এটা জুরির হাত, কারণ জুরির আঙুলে তখনও সেই মস্ত বড় হীরের এঙ্গেজমেন্ট রিংটি ছিল, যেটা বাগদানের সময় ব্রোলি তাকে দিয়েছিল। এবার তার বুঝতে বাকি রইল না যে লিন্ডাই জুরি আর বোট চালককে খুন করে এখানে পুঁতে রেখেছে। সে তীব্র ক্ষোভ আর রাগ নিয়ে ছাউনিতে ফিরে আসে এবং সরাসরি লিন্ডাকে প্রশ্ন করে, কেন তুমি জুরিকে এভাবে খুন করলে? লিন্ডা প্রথমে আমতা আমতা করে পুরো ব্যাপারটা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু ব্রোলির হাতের আংটি দেখে বুঝতে পারে সত্য লুকানোর আর কোনো উপায় নেই। তাই সে পাগলের মতো চিৎকার করে স্বীকার করে যে সে শুধু এই দ্বীপে তার সঙ্গে থাকতে চেয়েছিল। নিজেকে রক্ষা করার জন্য লিন্ডা চট করে তার কোমরে থাকা সেই ছুরিটা খুঁজতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় তার কোমর খালি। চতুর ব্রোলি লিন্ডাকে প্রশ্ন করার আগেই চুপি চুপি তার ছুরিটা সরিয়ে ফেলেছিল। নিজের শেষ সময় ঘনিয়ে এসেছে বুঝতে পেরে লিন্ডা আর এক মুহূর্ত দেরি না করে ভূত দৌড় দিয়ে বনের গভীরে চলে যায়। ব্রোলিও রাগে অন্ধ হয়ে তার পিছু নেয়, কিন্তু বনের লতাপাতার আড়লে হঠাৎ করে লিন্ডাকে হারিয়ে ফেলে। কিছু দূর গিয়ে মাটিতে ফেলে রাখা লিন্ডার জুতা দেখতে পায়। ঠিক তখনই উপর থেকে বাজ পাখির মতো লিন্ডা সরাসরি ব্রোলির উপর ঝাঁপিয়ে পড়ে। বনের মাটিতে শুরু হয় দুজনের মধ্যে জীবন মরণের ধস্তাধস্তি। ব্রোলি গায়ের জোরে লিন্ডাকে তাড়ানোর চেষ্টা করে এবং টান দিয়ে লিন্ডার মাথার কিছু চুল ছিঁড়ে ফেলে। ব্রোলি যখন লিন্ডাকে মাটির সঙ্গে চেপে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন লিন্ডা হাতের কাছে থাকা একটা ভারী পাথর তুলে ব্রোলির মাথায় সজোরে আঘাত করে। মাথায় চোট পেয়ে ব্রোলি কোনো মতে কষ্ট করে উঠে দাঁড়ায়। ঠিক তখনই লিন্ডা ব্রোলিকে আরও রাগিয়ে দেওয়ার জন্য জুরির আঙুল থেকে খুলে নেওয়া আংটিটি নিজে গিলে ফেলে। এটা দেখে ব্রোলি আরও ক্ষিপ্ত হয়ে উন্মাদ হয়ে যায়। সে লিন্ডাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার উপরে চড়ে বসে। এরপর সে নিজের আঙুল দিয়ে লিন্ডার একটা চোখ চেপে ধরে। এতে করে লিন্ডার চোখটা গুরুতরভাবে জখম হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লিন্ডা মাটিতে তার সেই হারিয়ে যাওয়া ছুরিটি খুঁজে পায় আর কিছু না ভেবে ছুরিটি সজোরে তার পেটে আঘাত করে। পেটে আঘাত পেয়ে ব্রোলি বুঝতে পারে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এভাবে থাকলে সে মারা যাবে। তাই সে নিজের পেট চেপে ধরে লিন্ডার কাছ থেকে প্রাণভয় পালাতে শুরু করে। পেটের ক্ষত নিয়ে ব্রোলি বনের ভেতরে দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে হঠাৎ করে থমকে যায় এবং সে দেখতে পায় দ্বীপের যে ঘন অংশে যেতে লিন্ডা বারণ করেছিল, ঠিক সেখানেই একটা বিশাল আলিশান ও বিলাসবহুল আধুনিক বাড়ি দাঁড়িয়ে আছে। আসলে কোন এক ধনী ব্যক্তি নির্জন দ্বীপে অবসর সময় কাটানোর জন্যই এই বাংলো তৈরি করেছিল। ব্রোলি আর দেরি না করে বাড়ির কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। এরপর লিন্ডার হাত থেকে বাঁচতে সে রান্নাঘরে গিয়ে ধারালো কিছু খুঁজতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে পুরো বাড়ির স্পিকার এবং কন্ট্রোল রুমে একটা চেনা কণ্ঠ ভেসে আসে। ব্রোলি শুনতে পায় সেখানে লিন্ডার গলা। লিন্ডা এতক্ষণে ব্রোলির আগে সেখানে পৌঁছে গেছে। ইন্টারকমে লিন্ডা হাসতে হাসতে জানায় সে অনেকদিন আগেই বনের ভেতরে এই আলিশান বাড়িটি খুঁজে পেয়েছিল। এমনকি সে একটা স্পিডবোটও দেখেছিল যা এই বাড়ির কেয়ারটেকারকে এখানে নিয়ে এসেছিল। কেয়ারটেকার বাড়িটা দেখভাল করে চলে যাওয়ার পর লিন্ডা চুপি চুপি এই বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘর থেকে সেই ছুরিটা চুরি করে নিয়েছিল। এই সুন্দর ও স্বাধীন দ্বীপ ছেড়ে সে কখনোই শহরের সেই অবহেলার জীবনে ফিরে যেতে চায় না। আর ঠিক এই কারণে সে ব্রোলির কাছে এই বাড়ির অস্তিত্ব গোপন রেখেছিল। লিন্ডার এই ধূর্ততার কথা শুনে ব্রোলির রাগে ফুঁসতে শুরু করে। সে পেটের ক্ষত নিয়ে উন্মাদের মতো পুরো বাড়িতে লিন্ডাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা ঘরের টেবিলের উপর শোপিস হিসেবে রাখা একটা হরিণের তীক্ষ্ণ ও ধারালো ধাতব শিং তার চোখে পড়ে। ব্রোলি নিজেকে বাঁচানোর শেষ অস্ত্র হিসেবে এই ধাতব শিংটি তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে লিন্ডা হাতে একটা বন্দুক তাক করে সেই রুমে প্রবেশ করে। তবে সে তাড়াহুড়া করতে গিয়ে খেয়ালই করেনি যে ব্রোলির হাতের পেছনে একটা বিপজ্জনক অস্ত্র লুকানো আছে। ব্রোলি তখন নিজেকে বাঁচাতে লিন্ডাকে শান্ত করার চেষ্টা করে। নিজের সব ভুলের জন্য আবারও ক্ষমা চায়। এমনকি লিন্ডাকে ভোলানোর জন্য সে বলে সে আজীবন লিন্ডার সঙ্গে এই দ্বীপে থাকতে চায়। কিন্তু লিন্ডা যখনই একটু অসতর্ক হয়, ব্রোলি সুযোগ বুঝে তার থেকে বন্দুকটি কেড়ে নেয়। ব্রোলি তখন লিন্ডাকে মারার জন্য বন্দুকটি ট্রিগার চাপে, কিন্তু কপাল খারাপ, সে দেখতে পায় বন্দুকটি আসলে অচল, ওটাতে কোনো গুলি ছিল না। এরই মধ্যে লিন্ডা নিজেকে সামলে দেয়াল থেকে একটা স্টিক বের করে নেয় এবং সেটা দিয়ে তাকে আঘাত করে ফ্লোরে ফেলে দেয়। ব্রোলির যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। লিন্ডা কোনো দয়া না দেখিয়ে সেই গল্ফ স্টিক দিয়ে ব্রোলির মাথায় এক এক করে আঘাত করতে শুরু করে।
এরপর লিন্ডা সেই দ্বীপের একমাত্র জীবিত মানুষ হিসেবে সভ্য পৃথিবীতে ফিরে আসে। ফেরার আগে সে ব্রোলির মৃতদেহটি জুরি আর বোট চালকের লাশের মতোই বনের এক গোপন জায়গায় মাটিচাপা দিয়ে লুকিয়ে ফেলে। যেহেতু বাকিদের কোনো খোঁজ মেলেনি, তাই দুনিয়ার সবাই ধরে নেয় ব্রোলি এবং বাকিরা সেই প্লেন দুর্ঘটনাতেই মারা গেছে। আর এভাবেই লিন্ডা সবার সামনে হিরো হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা এই পর্যন্তই। কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।